বাজেট নিয়ে আরো বিস্তারিত জানাতে এই মুহূর্তে আমাদের সঙ্গে যোগ দিয়েছেন সহকর্মী হরি সাহা। হরি সাহা, আর ঘন্টা খানেকেরও কম সময়ের মধ্যেই বাজেট উপস্থাপন করা হবে, আপনার কাছে সর্বশেষ কি তথ্য রয়েছে? হ্যাঁ লোপা, ধন্যবাদ। বেশ কিছু তথ্য এরই মধ্যে বিভিন্ন সূত্র থেকে আমরা জানতে পেরেছি, সেগুলো দর্শকদের এখন জানিয়ে দিচ্ছি। এই ঈদে জামা জুতো অ্যাক্সেসরিজের ডিসকাউন্ট। দর্শক, এবারের বাজেটের যে বরাদ্দ, যেটা মূল বাজেটের মোট বরাদ্দ হচ্ছে 7,90,000 কোটি টাকা, যা চলতি অর্থ বছরের তুলনায় 7,000 কোটি টাকা কমছে। প্রথমবারের মতো ইতিহাসে বাজেটের আকার কমছে, কারণ অর্থ সংস্থানের একটা চ্যালেঞ্জ রয়েছে। রাজস্ব ঘাটতি কম রেখেই কিন্তু বাজেট বাস্তবায়ন করতে চায় সরকার, বৈদেশিক ঋণ নির্ভরতা থেকে কিছুটা সরে আসতে চায়। এবং বাজেটে আয়ের লক্ষ্য রাখা হয়েছে 5,64,000 কোটি টাকা রাজস্ব আয়ের লক্ষ্য রাখা হয়েছে, এবং 5,64,000 কোটি টাকার প্রায় 89% কিন্তু এনবিআর এর যোগান থেকে আসবে। সেটা হচ্ছে যে 4,99,000 কোটি টাকা, এবং বাকি 11.5% অন্যান্য কর বহির্ভূত খাত থেকে সরকার আদায় করতে চায়। বাজেট ঘাটতি কিন্তু থাকবে 2,26,000 কোটি টাকা, যা জিডিপি 3.62%। অন্যান্য বার আমরা দেখি 5% পর্যন্ত জিডিপির ঘাটতি রাখা হয় বাজেটে, সেটা এবার প্রথমবারের মতো 4%-এর নিচে নামছে। এবং 2,26,000 কোটি টাকা বাজেট ঘাটতি মেটাতে গিয়ে অভ্যন্তরীণ ঋণ, ব্যাংক এবং আর্থিক প্রতিষ্ঠান এবং সঞ্চয়পত্র বিক্রি করে সরকার ঋণ নিতে চায় 1,25,000 কোটি টাকা, এবং বিদেশি ঋণ এবং সহায়তার জন্য লক্ষ্যমাত্রা রাখা হয়েছে 1,01,000 কোটি টাকা। এবার রাজস্ব আদায়ের মধ্যে কিন্তু প্রাতিষ্ঠানিক কর কাঠামোতে বেশ কিছু পরিবর্তন আনা হয়েছে। পুঁজিবাজারে প্রতিষ্ঠানগুলোর অন্তর্ভুক্তি জোর দেওয়া হয়েছে, এবং সেখানে আমরা দেখতে পাচ্ছি যে পুঁজিবাজারে তালিকাভুক্ত প্রতিষ্ঠানের জন্য কর ছাড় 2.5% থাকছে, আরও 20% করা হয়েছে তাদের জন্য কর্পোরেট কর হার, এবং পুঁজিবাজারের বাইরের প্রতিষ্ঠানের কর হার কিন্তু 27.5% থাকছে। এবং মার্চেন্ট ব্যাংকগুলোর কর, যারা পুঁজিবাজারে বিভিন্ন বিনিয়োগকারীদের ঋণ প্রদান করে থাকে এবং মার্কেটের ইন্টারমিডিয়ারি হিসেবে কাজ করে থাকেন, তাদের প্রাতিষ্ঠানিক কর হার কিন্তু 37.5% থেকে কমে 27.5% নামানো হচ্ছে। এবং সিকিউরিটিজ লেনদেনের যে কর, সেটা কিন্তু 0.05% থেকে কমিয়ে 0.03 নামানো হচ্ছে। অর্থাৎ পুঁজিবাজারের জন্য বেশ কিছু বার্তা কিন্তু বাজেটে রয়েছে, বেশ কিছু প্রণোদনা সুবিধা দেয়া হচ্ছে। কালো টাকা সাদা করার ক্ষেত্রে কিন্তু এবারও আমরা দেখতে পাচ্ছি যে বাজেটে বহাল রাখা হয়েছে, সেটা হচ্ছে যে আবাসন খাতে 15% কর দিয়েই কিন্তু যে কেউ বিনিয়োগ করে কালো টাকা সাদা করতে পারবেন। অপ্রদর্শিত অর্থ কিন্তু অর্থনীতির একটি বড় সমস্যা হিসেবে বিভিন্ন সময় এসেছে, যে মূলধারায় কিন্তু সেই অর্থ থাকে না বলে মনে করেন, এবং সেই ক্ষেত্রে অপ্রদর্শিত অর্থ তৈরির একটা বড় বিষয় হচ্ছে যে জমি প্রকৃত মূল্যে বেচাকেনা হয় না, অর্থাৎ যে দামে বিক্রি হয় তার চেয়ে অনেক কম দামে কিন্তু জমি নিবন্ধন করা হয়। সেই নিবন্ধন কর হার কিন্তু কমানো হচ্ছে, এলাকা ভেদে 8, 6 এবং 4% থেকে সেটা কমিয়ে করা হচ্ছে 6, 4 এবং 3%, অর্থাৎ 1 থেকে 2% কিন্তু জমি নিবন্ধনের কর হার কমছে, কিন্তু প্রকৃত মূল্যে নিবন্ধনকে জোর দিচ্ছে সরকার। এবার যেসব পণ্যের দাম বাড়তে পারে, সরকার কর কাঠামোতে পরিবর্তনের কারণে যেসব পণ্যের দাম বাড়তে পারে তার মধ্যে রয়েছে এমএস রড, এটা নির্মাণ খাতের সাথে খুবই যুক্ত। এছাড়া নির্মাণ খাতের বিভিন্ন ঠিকাদারি প্রতিষ্ঠানের কিন্তু কর হারও বাড়ানো হচ্ছে। ই কমার্সের কমিশন, যারা অনলাইন প্ল্যাটফর্মে ব্যবসা পরিচালনা করে থাকেন, তাদের কমিশন কিন্তু 5%, কমিশনের উপরে যে কর হার সেটা 5% থেকে 3 গুণ করে 15% করা হচ্ছে বলে আমরা জানতে পেরেছি। প্লাস্টিক সামগ্রী, গৃহস্থালী সামগ্রী, টয়লেট্রিজ, হাইজিন পণ্য যেগুলো রয়েছে সেগুলোতে কিন্তু দাম বাড়বে। কটন এবং কৃত্রিম 2 ধরনের সুতাতেই কিন্তু কর হারের চাপ থাকবে এবং দাম বাড়বে। ব্লেড, নাট, বোল্ট, সিগারেট, স্যামন ফিশ, আমদানিকৃত মাংস, আমদানিকৃত টুনা, লবঙ্গ, এলাচ, জিরা সহ বিভিন্ন মশলা, মাখন, দুগ্ধজাত পণ্য, চিজ, কাজু বাদাম, শুকনা ফল, আপেল, নাশপাতি সহ বিভিন্ন ফলের দাম বাড়তে পারে যেগুলো আমদানিকৃত। এছাড়া কফি, চকলেট, শিশু খাদ্য, পাস্তা, বিস্কিট, চিপস, জ্যাম, জেলি, জুস
সুগন্ধি প্রসাধনী এবং সাবান, ডিটারজেন্ট এই ধরনের পণ্যের দাম বাড়ছে। পাশাপাশি দেশীয় মোবাইল ফোন, লিফট, ওয়াশিং মেশিন, মাইক্রোওয়েভ ওভেন সহ দেশীয় ইলেকট্রনিক্স বিভিন্ন পণ্যের দামও কিন্তু বাড়তে পারে কর কাঠামো পরিবর্তনের কারণে। এর বিপরীতে দাম কমতে পারে, অর্থাৎ স্বস্তি পেতে পারেন যারা ক্রেতারা। সেই সব পণ্য রয়েছে হচ্ছে ক্যাপটিভ বিদ্যুতের যারা উৎপাদনকারী রয়েছেন শিল্প খাতের, তাদের কিন্তু করচাপ কমছে। শিল্পের কাঁচামাল আমদানি পর্যায়ে কমছে। পাশাপাশি বিভিন্ন খাদ্যপণ্য, সেটা ধান, চাল, বিভিন্ন ভোজ্য তেল সরবরাহ পর্যায়ে কিন্তু উৎসে কর 0.5% নামানো হচ্ছে। এলএনজি সিলিন্ডার, দেশীয় স্যানিটারি ন্যাপকিন, দেশীয় ডায়াপার, প্যাকেটকৃত তরল দুধ, বল পয়েন্ট, 30 ইঞ্চি পর্যন্ত কম্পিউটার মনিটরেরও কিন্তু দাম কমছে। উড়োজাহাজের লিজ রেন্টের উপরে যে কর হার সেটাও কমছে। হাসপাতালের বেডের তৈরি সরঞ্জাম, ওষুধের কাঁচামাল, হাসপাতালের যন্ত্রাংশ, কোল্ড স্টোরেজ, এলপিজি সিলিন্ডার, টায়ার এই ধরনের পণ্যগুলোর দাম কমতে পারে বলে আমরা জানতে পেরেছি। আমরা আরও বিস্তারিত আলোচনা করার জন্য আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন বেসরকারি গবেষণা প্রতিষ্ঠান সানেমের নির্বাহী পরিচালক জনাব সেলিম রায়হান। জনাব রায়হান, আপনাকে স্বাগত জানাচ্ছি। এবার একটি পরিবর্তিত পরিস্থিতিতেই কিন্তু বাজেট দেয়া হচ্ছে। আমাদের বলা হচ্ছে যে অর্থনৈতিক স্থিতিশীলতা ফেরানো মূল লক্ষ্য। সেখানে রাজস্ব খাতে বেশ কিছু সংস্কারের প্রতিফলন কিন্তু বাজেটে লক্ষ্য করা যাচ্ছে। এখন পর্যন্ত আমরা যতটুকু জানতে পেরেছি, দেশীয় শিল্পকে কিছুটা উৎসাহিত করা হচ্ছে। আমদানি পর্যায়ে কিছু কাঁচামালে কিছু ছাড় দেওয়া হয়েছে। করজাল বাড়ানোর একটা চেষ্টা চলছে। সব মিলিয়ে বাজেটকে কিভাবে দেখছেন এবারের? অনেক ধন্যবাদ হরিশা। এখনো তো বাজেট ঘোষণা হয়নি, কিন্তু আপনারা যে তথ্যপত্রগুলো পেয়েছেন সেখান থেকে কিছু অনুমান করছেন এবং হয়তো যেগুলো পেয়েছেন সেগুলো মাননীয় অর্থ উপদেষ্টা কিছুক্ষণের মধ্যেই সেগুলো জানাবেন। যতটুকু বুঝতে পারছি আপনার কথার মতো এবং যে বিভিন্ন সোর্স থেকে যে তথ্যপত্রগুলো পেয়েছি, তাতে অবশ্যই বাজেটের বেশ কিছু ইতিবাচক দিক আছে। আপনি কিছু কিছু দিক আপনার ইতিমধ্যেই বলছিলেন এবং কিছু কিছু বিষয় আছে যেগুলো হয়তো বাজেটে ভিন্নভাবে আনার একটা চেষ্টাও আছে। কিন্তু হয়তো আমি সামগ্রিকভাবে দেখতে চাইবো যে এই বাজেটটা বর্তমান বাংলাদেশের অর্থনীতির যে জায়গায় দাঁড়িয়ে আছে সেখান থেকে খুব ভিন্ন কিছু দেওয়ার একটা প্রেক্ষাপট তৈরি করেছে কিনা। প্রত্যাশা কিন্তু আমাদের আসলে সে একটা ভিন্ন কিছুরই। যে এরকম একটা সময়ে যখন একটা তার গত বছর জুলাই আগস্টে একটা বড় গণ অভ্যুত্থান হলো, তারপরে যে দাবিগুলো সামনে এসেছিল, বৈষম্য বিরোধী কর্মসংস্থানের বিষয়গুলো সবচেয়ে জোরদার দাবি হিসেবে এসেছিল। এবং এই মুহূর্তে আমরা জানি যে ব্যক্তিখাতে বিনিয়োগ একটা বড়, মানে বলা যায় হিস্টোরিক্যালি সবচেয়ে স্থবির জায়গায় আছে। তো এই বিষয়গুলোকে আমার কাছে মনে হয় যে হয়তো আলোচনার একটা কেন্দ্রবিন্দুতে আসা দরকার, মানে এই বাজেট প্রস্তাবনা। কারণ বাজেট যদি একেবারে পুরনো যে কাঠামো আছে সেই কাঠামোর মধ্যে যদি আমরা এদিক সেদিক করে পেশ করা হয়, তাহলে কিন্তু খুব ভিন্ন কিছু আসবে না। আমি অবশ্যই ইতিবাচক হিসেবে দেখি যে বিভিন্ন ধরনের যে উদ্যোগগুলো নেওয়া হয়েছে, বিশেষ করে ব্যাংকিং খাতে, ফিনান্সিয়াল সেক্টরে। আপনি স্টক এক্সচেঞ্জ মার্কেটের কথা বলছেন, ক্যাপিটাল মার্কেটের কথা বলছিলেন, কিভাবে কোম্পানিগুলো তাদেরকে উৎসাহ দেওয়া যায় স্টক মার্কেটে এনলিস্টেড হওয়ার জন্য। কিন্তু আমরা তো এটাও জানি শুধুমাত্র কর সুবিধা, কর ছাড় এটা কিন্তু একমাত্র না। আমাদের ক্যাপিটাল মার্কেটের আরো গভীর সুগভীর সমস্যা আছে এবং সেই সংস্কারগুলো করা দরকার। একইভাবে আপনি যদি সামগ্রিক কর কাঠামোর কথা বলেন, সেখানে কিন্তু শুধুমাত্র করের হারের এদিক সেদিক করাটাই গুরুত্বপূর্ণ না, যেটা অবশ্যই দরকার, কিন্তু সেটাই একমাত্র গুরুত্বপূর্ণ বিষয় না। কর কাঠামোর বড় ধরনের সংস্কার দরকার আছে এবং যেটা আমরা এই বাজেটের আগেই এনবিআর কে দুটো ভাগ করার যে আমরা সমস্যার প্রস্তাবনার মধ্যে যে একটা বড় ধরনের অচলাবস্থা আমরা দেখতে পাচ্ছি, যে সমস্যা দেখতে পাচ্ছি, সেই প্রেক্ষিতে কিন্তু আমাদের বিবেচনা করতে হবে যে সামনের অর্থ বছরে আসলেই যে রাজস্ব আদায়ের যে লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হচ্ছে, এই সামগ্রিক অনিশ্চয়তার একটা পরিস্থিতিতে ব্যক্তি খাতে বিনিয়োগ যেখানে অসম্ভব রকম একটা স্থবির জায়গায় আছে, অনিশ্চয়তা এবং সামগ্রিকভাবে যে আমরা যে ইকোনমিক ট্রানজিশন, পলিটিক্যাল ট্রানজিশন, এই রিলেটেড যে অনিশ্চয়তাগুলো আছে, এই ক্ষেত্রে কতটুকু রাজস্ব আদায় সম্ভব হবে এবং যে কারণে বাজেটে যে অনুমিত যেগুলো আছে, যে অনুমান করা হচ্ছে যে এই কন্ডিশনের উপর বেস করে রাজস্ব আদায় হবে এবং সরকার বিভিন্ন খাতে খরচ করতে পারবে, সেই জায়গাগুলো একটা প্রশ্নবিদ্ধ থাকবে। আমার কতগুলো কনসার্নের মধ্যে যেটা আছে, যেটা আপনি হয়তো বলেননি, সেটা হচ্ছে যে সামাজিক খাতগুলোতে অ্যালোকেশন কি আছে।
যেটা আমি দেখতে চাইবো, যেমন স্বাস্থ্য খাতে, শিক্ষা খাতে, সামাজিক সুরক্ষা খাতে। কারণ এই তিনটা জায়গা কিন্তু এরকম একটা অনিশ্চয়তাপূর্ণ সময়ে, সংকটপূর্ণ সময়ে খুব গুরুত্বপূর্ণ আমি একটু দিক আপনার হবে, সাথে বিশেষ শেয়ার করে। করতে চাই, সামাজিক নিরাপত্তা খাতে আমরা যেটা জানতে পেরেছি এখন পর্যন্ত 100টি নিচে নামানো হবে কর্মসূচি, যেটা এখন 140টি কর্মসূচি রয়েছে। এবং চলমান যে কর্মসূচিগুলো রয়েছে তার মধ্যে কিন্তু এবছর বরাদ্দ ছিল হচ্ছে 1,25,000 কোটি টাকার বেশি, এবং সেটা এখন যেহেতু সমন্বিত করা হচ্ছে সেটা বরাদ্দ কমিয়ে 90,000 91,000 কোটি টাকার মতো এবার বরাদ্দ থাকবে বলে আমরা জানতে পেরেছি। তো সেই জায়গা থেকে আরেকটা প্রশ্ন আমি আপনার করতে চাই, সেটা হচ্ছে যে এবার কিন্তু কালো টাকা কিন্তু আবাসন খাতে 15% কর দিয়ে বিনিয়োগের সুযোগ রাখা হচ্ছে। এই বিষয়টিকে কিভাবে দেখছেন? সরকার দুর্নীতির প্রশ্নে জিরো টলারেন্স প্লাস হচ্ছে কালো টাকা অর্থ পাচারের বিরুদ্ধে খুব সোচ্চার ছিল, তেমন একটি অবস্থান থেকে কালো টাকা বিনিয়োগের সুযোগ দেয়াকে কিভাবে দেখছেন? আমি বলছি, আমি সামাজিক সুরক্ষার ব্যাপারটা কুইকলি একটু কমেন্ট করে নেই। যে অ্যালোকেশনটার ব্যাপারে বেশ ভালো পরিমাণে কমানো হয়েছে। যদিও আমাদের একটা, আপনার যদি খেয়াল থাকে, আমরা দীর্ঘদিন দাবি করছিলাম অর্থনীতিবিদরা যে আমাদের সামাজিক সুরক্ষা কর্মসূচি অনেক ডুপ্লিকেট প্রোগ্রাম আছে এবং মাল্টিপল প্রোগ্রাম আছে, যেগুলোকে স্ট্রিমলাইন করা দরকার। কিন্তু আমার কাছে মনে হয় যে এখানে স্ট্রিমলাইনের এত অল্প সময়ের মধ্যে যতটা করা গেছে, কোনো কোনো খুব গুরুত্বপূর্ণ সামাজিক সুরক্ষা কর্মসূচি আসলে কাটছাট করা হয়েছে, যেটার হয়তো আমরা এফেক্টটা এই সময়ে, একটা উচ্চ মূল্যস্ফীতির সময় হয়তো একটা নেগেটিভ ইম্প্যাক্ট পড়তে পারে। নাও কামিং ব্যাক টু ইউর কোশ্চেন অন যে হোয়াইট টাকা সাদা করার, কালো টাকা সাদা। এখন দেখুন, এই বিষয়টা তো আমরা প্রতি বছর বাজেটে আমরা এটা তীব্র প্রতিবাদ করে এসেছি যে এটা নীতি নৈতিকতার সাথে যায় না, এবং এটা কোনোভাবেই এটা যেটা হয় যে যারা সৎ করদাতা তাদেরকে নিরুৎসাহিত করা হয়। যেটা আমরা জানি যে এই নিয়মটা নাকি, এই নিয়মটা আছে, এটাকে বাতিল করা হচ্ছে না। কিন্তু এটা কোনো যুক্তি আসলে শক্তিশালী যুক্তি নয়। এই নিয়মটা যদি থেকে থাকে, এটাকে আমরা আশা করেছিলাম যে এবার যদি বাতিল করা যায়, এটা একটা কিন্তু উদাহরণ সৃষ্টি হতে পারে। এবং অতীতে আমরা দেখেছি কিন্তু কালো টাকা সাদা করার যে প্রক্রিয়া, তাতে কিন্তু খুব সাফল্য নেই। আবাসন খাতে কথা বলি অথবা বিভিন্ন জায়গায় ইনভেস্ট করলে কালো টাকা সাদা হবে, সেটা কিন্তু আমরা সাফল্যের হার যা আমরা দেখেছি সেটা কিন্তু খুব উৎসাহব্যঞ্জক না। সুতরাং অথচ অন্যদিকে কালো টাকার যে প্রক্রিয়াগুলো, সেই প্রক্রিয়াগুলো বন্ধ করার জন্য কি কি উদ্যোগগুলো নেওয়া হচ্ছে, আমার কাছে মনে হয় সেটা বেশি জরুরি ছিল। এই এই বাজেটে আশা করব, প্রত্যাশা করব সেটা হয়তো সুস্পষ্ট হবে বাজেট ঘোষণা শোনার পরে। ধন্যবাদ জনাব রায়হান আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য।